সারা দেশে বেড়েই চলেছে শীতের দাপট, বইছে কনকনে ঠান্ডা হাওয়া, আর এতে ব্যাহত জীবনযাত্রা। রংপুর বিভাগ সহ 13টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ে 8.3 ডিগ্রি সেলসিয়াস। সারাদিনে দেখা মেলেনি সূর্যের। হিম বাতাসের মাঝে এই জীবিকার তাগিদে সকাল গড়াতেই বেরিয়ে পড়তে হয় শ্রমজীবীদের। ঘন কুয়াশার প্রভাব পড়ছে ফসলের আবাদেও। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। কনকনে ঠান্ডায় বাড়ছে শীতজনিত রোগবালাই। আগামী কয়েকদিন আরও কমতে পারে তাপমাত্রা। শহরের সাথে আমার এই পাশে ঠান্ডা বেশি, বাতাসের কারণে বেড়াতে পারি না। আলু নষ্ট হয়ে যাবার যে, তাদের ভুট্টে নষ্ট হয়ে যাবার যে, তাদের বিছন খেত দিলে সব হিম পড়ি শেষ হয়ে যাবার যে। 3-4 দিন থেকে বাতাস, রোদ নাই, ঘর থেকে মানুষ বেরবার পারছে না, আর লোক টাকা দিলেও আসতেছে না কাজের জন্য। যে শীত পড়ছে বর্তমানে, মনে হয় মাঘ মাসের মতো অতিরিক্ত হারে। একই রকম ঘন কুয়াশার হাড় কাঁপানো ঠান্ডা রাজধানী ঢাকাতেও প্রচণ্ড শীতে বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষ। তবে থেমে নেই জীবনের চাকা। ঠান্ডা উপেক্ষা করেই কাজে নেমে পড়েছেন নানান রকম ভোগান্তিতে। রাজধানীর এমন শীতে প্রবীণদের কষ্টটা বেশি। কি শীত কি গরম, সব ঋতুতেই সংগ্রাম করে কাটে তাদের জীবন। বাড়তি বোঝা ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 6-7 তারিখ পর্যন্ত থাকবে বৈরূপ। এরপর সূর্যের দেখা মিললে কিছুটা তাপমাত্রা বাড়বে। অনেক ঠান্ডা, এই দুদিন ঠান্ডায় মানে কি বলবো, আর ঘরে যাত্রীই নাই। আগুনটা তাপালে কি শরীরটা গরম থাকে, অনেক ভালো। আমাকে তো কষ্ট হইতেছে, তাই আমরা আগুন পড়তেছি, শরীরে গরম করতেছি। কষ্ট হলেও কিছু করার নাই, কাজ করে খেতে হবে আমাদের। তো 7 তারিখ পর্যন্ত এই কুয়াশাটা যেটা হচ্ছে অ্যাডভেকশন ফগ এটা থাকবে, এবং এরপর যখন কুয়াশাটা কমে যাবে তো দিনের তাপমাত্রা বাড়বে এবং শীতের যে তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে, শীতের তীব্রতাটা কমে আসবে। এদিকে শীতের তীব্রতায় বেড়েছে গরম কাপড়ের চাহিদা। ছুটির দিনে গরম কাপড় কিনতে রাজধানীর ফুটপাতের দোকানে ভিড়ও বেড়েছে। ক্রেতারা বলছেন এবার গরম কাপড়ের দাম কম, আর বিক্রেতারা বলছেন ঠান্ডা বাড়লেও ছুটির দিন হিসেবে ক্রেতা সমাগম ছিল কম। গতকালকে থেকে ফিল করছি যে আসলে ঠান্ডাটা যেহেতু বেশি, সেহেতু বাচ্চাদের এবং আমাদের ভালো পোশাকের প্রয়োজন বা শীতের পোশাকের প্রয়োজন। 3 দিন যাবত মানে আবহাওয়ার যে অবস্থা, অনেক ঠান্ডা পড়ছে, এই জন্য আর কি শীতের কাপড় টুপড় কেনাকাটা করতেছি। বেচা কিনা এখন কম, বেচা কিনা জানুয়ারি মাসে বেচা কিনাটা কম হয়, যা হয় নভেম্বর ডিসেম্বর। যারা আগে কিনেন না বাড়তি রেটে কিনছে, যারা আগে কিনেন না তারা কিনে লাইছে। এখন এই যে যারা ঢাকায় থাকে একটু নর্মাল ফ্যামিলি, ওনারা আসে মার্কেটে, ওনাদের থেকে একটু কম রেটে আমরা বিক্রি করি। এবারে অন্যান্য খবর। স্বাধীনতার পর লম্বা সময় পেরোলেও এখনও গর্বিত জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে না পারার ব্যর্থতা সকল রাজনীতিবিদের। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তির অনুষ্ঠানে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশকে আগামীর জন্য গড়ে তুলতে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ গড়তে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম, আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। বাঙালি জাতির সাথে আবারও বিশ্বাসঘাতকতা করা হলে আর আস্থার জায়গা থাকবে না বলে মনে করেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি দুর্নীতি এবং শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানান। সমাবেশে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন। এছাড়া কুষ্টিয়া জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এতে মানুষকে কষ্ট দেয়, জুলুম করে, লুণ্ঠন করে, জায়গা জমি দখল করে, সম্পদ কেড়ে নেয়, তারপরে অন্যের গাড়ি আস্তে করে ফেলে দেয়। কার গাড়ি? যার গাড়িটা একটু নরম। একটা অংশের উপরে জুলুম করা হয়েছে যুগের পর যুগ। দাদা বলেছেন যে এই কথা যারা বেশি বলেছে তারাই আমাদের সম্পদ বেশি লুণ্ঠন করেছে।
অন্তর্বর্তী সরকারকে 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে সিপিবি। ক্ষমতা দীর্ঘায়িত করলে নানান অপশক্তি জায়গা নেবে বলেও মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সাম্প্রদায়িক এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহতের ঘোষণা দেন দলের সভাপতি শাহ আলম। 10 জানুয়ারি থেকে সমমনার রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় সহ নানান কর্মসূচি ঘোষণা করে সিপিবি। আমাদের দেশের বুর্জোয়া দলগুলো লুটপাটের অধিকার রক্ষার জন্য তারা এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে নিয়ে খেলা করেছে। দ্রুত ভোটের যতটুকু প্রয়োজন নির্বাচন করে যাতে ভোটের মধ্যে যেতে পারি তার জন্য আমরা ঐক্য গড়ে তুলি। আমরা যার জায়গা থেকে আন্দোলন করি। আর এক মুহূর্ত দেরি না করে 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের সূচিত তারিখ ঘোষণা করে গ্রাম শহরের সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে। কোটা নয়, মেধার ভিত্তিতে প্রশাসনের পদোন্নতি চান আমলারা। একই সাথে ক্যাডারদের বৈষম্য নিরসনের মাধ্যমে নিশ্চিত করা হোক সুযোগ সুবিধা। শুক্রবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় দাবিগুলো তুলে ধরেন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। তারা জানান, দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে যাবেন না আমলারা। আমরা পরীক্ষার মাধ্যমে সমস্ত পদোন্নতিগুলো নিশ্চিত করতে চাই। যদি যার যার ক্যাডার নিয়ন্ত্রণ করা যায়, আর যদি শিক্ষার লোক যদি শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, আর যদি স্বাস্থ্যের লোক যদি স্বাস্থ্য ক্যাডারকে নিয়ন্ত্রণ করে, তাহলে দেখবেন জনবান্ধব প্রশাসন এমনিই হবে। আমরা চাই সংস্কার। সেই সংস্কার আমার জন্য না, আমার রাষ্ট্রের জন্য। আপনাদের এই খতিয়ে দেখুন, যাচাই করুন, এর বন্ধ করতে হবে। কৃত্য পেশাজীবীদের হাতে, প্রত্যেক দক্ষদের হাতে মন্ত্রণালয় দিয়ে দিতে হবে। আন্তর্জাতিক খবর এবার। যুদ্ধবিরতির শর্ত ভেঙে আবারও লেবাননে হামলা করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে তেল আবিব। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোপন রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে গোষ্ঠীটির বিভিন্ন সামরিক সরঞ্জাম। 1 মাসেরও বেশি সময় ধরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলছে যুদ্ধবিরতি। চুক্তি অনুযায়ী ইসরায়েলে হিজবুল্লাহর হামলা বন্ধ হলে লেবাননে আর অভিযান চালানোর কথা ছিল না IDF-এর। হিজবুল্লাহ থামলেও থামেনি ইহুদি বাহিনী। শর্ত মেনে প্রায়ই দক্ষিণ লেবাননে হামলা চালায় তেল আবিব। এদিকে গেল বছর নতুন করে পশ্চিম তীরের প্রায় 53 বর্গ কিলোমিটার এলাকা দখল নিয়েছে ইসরায়েল। ধ্বংস করেছে প্রায় 1000 বাড়িঘর। নির্দেশ দেওয়া হয়েছে আরও 750 শতাধিক ভবন গুঁড়িয়ে দেয়ার। স্থাপন করেছে নতুন আরও 25টি অবৈধ বসতি। ভূমি গবেষণা বিষয়ক সংস্থা ল্যান্ড রিসার্চ সেন্টারের বরাদ দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। শুধু বাড়িঘরই নয়, উপড়ে দেওয়া হয়েছে প্রায় 60,000 গাছপালা। পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে 950 রাস্তাঘাট এবং প্রায় 76টি আয়রন গেট। বাস্তুচ্যুত করেছে প্রায় 40টি বেদুইন কমিউনিটিকে। গেল ডিসেম্বর বসতি স্থাপনের জন্য গাজায় ও স্থান পরিদর্শন করেছেন ইসরায়েলি রাজনীতিকরা। আগামী 1 বছরের মধ্যে দেশের সংবিধান সংশোধন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। লক্ষ্মীপুরের আলিয়া মাদ্রাসা মাঠে গণসমাবেশের আয়োজন করে এবি পার্টি জেলা শাখা। সেখানে প্রধান অতিথির বক্তব্যে পার্টির সদস্য সচিব মঞ্জু বলেন, সংস্কার এবং নির্বাচনের জন্য নির্দিষ্ট লোক আছে, তাই এসব নিয়ে ঝগড়া বন্ধ করতে হবে। সমাবেশে দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা সংস্কার আর নির্বাচন নিয়ে ঝগড়াঝাটি করছেন। সংস্কারের কাজ সংস্কারের লোকেরা করবে, নির্বাচনের কাজ নির্বাচনের লোকেরা করবে। গণ অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করার মাধ্যমে দেশ থেকে নষ্ট রাজনীতিকে বিদায় করা হয়েছে। শুরু হয়েছে এক নতুন রাজনীতির পথচলা। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক প্রীতম দাস। হবিগঞ্জে এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, 5ই আগস্ট ক্ষমতার পালাবদলের পর আওয়ামী লীগের মতোই আরেকটি গোষ্ঠীর আবির্ভাব হয়েছে। যুবলীগ, ছাত্রলীগের মতোই তারা বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছে। বক্তারা বলেন, এই চাঁদাবাজদের মনে রাখতে হবে 17 বছরের ক্ষুধা নিবারণের জন্য মানুষ আন্দোলনে জীবন দেয়নি। দেশে যেন আর কোনোদিন 24-এর মতো ছাত্র জনতাকে আত্মত্যাগ করতে না হয়, এমনটাই কামনা করেন বক্তারা। এত এত রক্ত, এত এত আত্মদান, এত এত হাত হারানো, পা হারানো, চোখ হারানোর পরে আমাদের বাংলাদেশকে আমরা কখনোই এমন ভাবে চাই না যে 24 আবার এই বাংলাদেশের বুকে ফিরে আসুক। আপদকালীন
ইন্টারিম গভর্নমেন্ট সময়ে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধুমাত্র প্রার্থনা একটা শক্তি বা একটা উদ্যোগ হিসেবে কাজ করছে না। জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল বা বৈষম্য বিরোধী আন্দোলন কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ তৈরি করা হবে জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। সকালে বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে একথা জানান তিনি। অন্যদিকে উপাচার্যের বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান কোনো দলীয় লেজুর ভিত্তিক নির্বাচন চান না তারা। আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। বিগত 15 বছরে আমরা দেখেছি গেস্ট রুম, গণরুম যে কালচারগুলো ছিল, এই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে সাধারণ শিক্ষার্থীরা একটা নতুন নেতৃত্ব চাই। ক্রিয়াশীল যেগুলো রাজনৈতিক সংগঠন আছে যারা এই ডাকসুতে আমাদের প্রতিনিধিত্ব করতে পারে, তাদের সবাইকেই যেন সমানভাবে স্পেস দেওয়া হয়। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর মানিকগঞ্জের শিবালয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিষ্ফল অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। তবে আগে থেকেই অভিযানের খবর পেয়ে বালু উত্তোলন বন্ধ করে মেশিন রেখে পালিয়ে যায় উত্তোলনকারীরা। ফলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি ভ্রাম্যমাণ আদালত। ইউএনও জানিয়েছেন এই বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার মানিকগঞ্জে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতার ইজারা টোকেন দিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। 4টা কাটার আমরা দেখতে পাচ্ছি যেগুলো এসে ঘাটে ভেরানো, কোনো মানুষজন নাই এবং এগুলো যে চলছে এরকম কোনো প্রমাণও দেখা যাচ্ছে না। থানায় নিয়মিত মামলা দায়ের করার জন্য আমরা অভিযোগ দিয়েছি। আমি আশা করি যে এখতিয়ার সম্পন্ন আদালত এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে যে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য কোম্পানি আল হারামাইন পারফিউমস নিয়ে এসেছে নতুন সুগন্ধি। শুক্রবার বিকেলে যমুনা ফিউচার পার্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সুগন্ধির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং আল হারামাইন পারফিউমের নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ। প্রতিষ্ঠানটি বাজারে নিয়ে এসেছে 12টি নতুন সুগন্ধি। দেশের মোট 18টি শোরুমে এই সুগন্ধি পাওয়া যাচ্ছে। 90-এর বন্ধু এবং স্মৃতিকথা নিয়ে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মিলন মেলা। প্রায় 3 যুগ পর জেলার বিভিন্ন স্কুলের এসএসসি 90 ব্যাচের মিলন মেলার এই আয়োজনটি করা হয়। এই উপলক্ষে শুক্রবার শহরের একটি পার্কে জমায়েত হয় সবাই। দিনভর গল্প আর আড্ডায় স্মৃতিচারণের মাধ্যমে সবাই ফিরে যায় শৈশবে। এছাড়া র্যালির পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধু মহলের শিল্পীরা নাচ, গান এবং কবিতা পরিবেশন করে। আবার আন্তর্জাতিক বিমান দুর্ঘটনার খবর। এবার যুক্তরাষ্ট্রে ঘটল বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার সাউথ ক্যারোলাইনায় একটি ফার্নিচারের দোকানের উপর আছড়ে পড়ে বিমানটি, যাতে প্রাণ যায় 2 আরোহীর। আহত হন আরও কমপক্ষে 20 জন। প্রকাশ করা হয়েছে বিমান বিধ্বস্তের ভিডিও। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2:15 হয় এই দুর্ঘটনা। আছড়ে পড়ার সাথে সাথে আগুন ধরে যায় বিমানটিতে। কয়েক মিনিটের মধ্যেই সেখানে পৌঁছায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো তা এখনও জানা যায়নি। সেটি জানতে তদন্ত চলমান। পান্থকুঞ্জ পার্ক রক্ষার আন্দোলনকারীদের উপর সংঘবদ্ধ হামলার প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে মিছিল সমাবেশ করেছে পান্থকুঞ্জ প্রভাতী সংঘ এবং বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন নামের 2টি সংগঠন। শুক্রবার বিকেলে রাজধানীর পান্থকুঞ্জ পার্কে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। এ সময় সংহতি জানিয়ে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এবং পরিবেশ কর্মীরা যোগ দেন। পান্থকুঞ্জ পার্কে 21 দিন ধরে অবস্থান করা পরিবেশ কর্মীদের উপর হামলার ঘটনা নিন্দা জানান তারা। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তারা। পরিবেশ কর্মীরা বলেন, হামলা করে চলমান আন্দোলন থেকে সরানো যাবে না। পান্থকুঞ্জ পার্কে এক্সপ্রেসওয়ে পিলার না দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। রোহিঙ্গা জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়ার 10টি ক্যাম্পে সমাবেশ করেছে রোহিঙ্গারা। শুক্রবার বিকেলে ক্যাম্পের বিভিন্ন মসজিদের মাঠে সমাবেশের আয়োজন করে আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশন নামের একটি সংগঠন। আরবিতে লেখা কালেমা সম্বলিত পতাকার হাতে হাজির হন রোহিঙ্গারা। বক্তারা বলেন, শরণার্থী জীবন থেকে মুক্ত হয়ে নাগরিক অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য মিয়ানমারে ফিরে যাওয়ার বিকল্প নেই। দেশে ফিরতে সবসময় প্রস্তুত বলে উল্লেখ করেন রোহিঙ্গারা। নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান রোহিঙ্গাদের।
সাবিত ইন্টারন্যাশনালের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়ার নিউ মিশন আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নেন 4000-এরও বেশি উদ্যোক্তা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী চলে এই সম্মেলন। মূল আলোচনার বিষয় ছিল বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের নতুন দিক নির্দেশনা। এতে উপস্থিত ছিলেন মক্কা ক্লক টাওয়ারের প্রধান নির্বাহী ডক্টর সালেহ বিন হাবিব। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসার নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন আকিজ গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। 2000-এরও বেশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং পেশাজীবী সহ সম্মেলনে অংশ নিতে অনলাইনে 10,000-এর বেশি উদ্যোক্তা নিবন্ধন করেন। এবারে বাণিজ্য মেলায় আবুল খায়ের কনজিউমার প্রোডাক্টের পক্ষ থেকে 2টি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। এসব প্যাভিলিয়নে দেয়া হচ্ছে মূল্যছাড় এবং আকর্ষণীয় পুরস্কার। মার্কস প্যাভিলিয়নে ফুল ক্রিম মিল্ক পাউডারের পাশাপাশি পাওয়া যাচ্ছে মিল্কশেক, মিল্ক পাউডার সহ আরও অনেক পণ্য। মেলায় আগত দর্শনার্থীদের জন্য থাকছে বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজে সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ। এর পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে ক্রেতার জন্য। বাণিজ্য মেলা থেকে পণ্য কিনে ক্রেতারা জিতে নিতে পারেন এলইডি টিভি, ওয়াশিং মেশিন, রাইস কুকার সহ আকর্ষণীয় পুরস্কার। শেষ করব আন্তর্জাতিক খবর দিয়ে। অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লকে গ্রেপ্তার ইস্যুতে দক্ষিণ কোরিয়ায় চলছে চরম নাটকীয়তা। প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে গিয়ে বাসভবনে দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়তে হয় কর্তৃপক্ষকে। পাশাপাশি বাইরে ইয়লের সমর্থকরাও ব্যাপক বিক্ষোভ করছে। এরই মধ্যে বাসভবন ঘেরাও করে কম্পাউন্ডে প্রবেশ করেছে পুলিশ এবং তদন্তকারী কর্মকর্তাদের একটি দল। সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার জেরে দুর্নীতি তদন্তের স্বার্থে প্রেসিডেন্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন সিউলের একটি আদালত। এ নিয়ে দেশটিতে চরম উত্তেজনা। ইয়লের সমর্থক এবং বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।